প্রিয় লিসেনার্স, আপনারা শুনছেন ভূতের খোঁজে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে, যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন। তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি একটি ব্রিজকে কেন্দ্র করে, এবং এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পলাশ ভাই। এর আগেও কিন্তু পলাশ ভাইয়ের বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা আমরা শুনেছি। প্রিয় লিসেনার্স, আশা করি আজকেও এই ব্রিজের ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই ব্রিজের ঘটনাটি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আশা করি এই ব্রিজের ঘটনাটি শুনে আপনাদের কিছুটা পরিমাণ হলেও ভয় পাবেন এবং এটা অটোমেটিক মনোযোগ দিয়ে শুনলে আপনাদের ভিতর একটু হলেও ভয় চলে আসবে। প্রিয় লিসেনার্স, তো চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, তো এই ঘটনাটি 2005 সালে ঘটে যাওয়া। পলাশ ভাইদের গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা। তো সেই গাইবান্ধাতেই এই ঘটনাটি ঘটে যাওয়া, এবং এই ঘটনাটি যার সাথে ঘটে যাওয়া তার নাম হচ্ছে সেলিম ভাই। সেলিম ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে গিয়েছিল এবং 2005 সালে। প্রিয় লিসেনার্স, তো 2005 সালে সেলিম ভাইদের এলাকায় প্রত্যেক শনিবার করে একটি বাজার বসতো। এই বাজারটি হচ্ছে নাকাই হাট। তো সেই নাকাই হাটে একটি করে বাজার বসতো। সেই বাজারে এক সপ্তাহের বাজার সকলেই, গ্রামের সকলেই করে রাখতো সেই সময়। এখন যে প্রত্যেক দিন বাজার বসে, আগে নাকি ওই রকম ছিল না। তারা সপ্তাহে একদিন করে বাজার করে, তো প্রত্যেক দিন এক সপ্তাহ ওই বাজারগুলো খেত, যার যেটা প্রয়োজন ছিল। তো শনিবার করে নাকাইহাট বাজারে গিয়ে সকলেই ওই জিনিসপত্রগুলো, তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সকলেই কিনে নিয়ে আসতো। এটি শুধু সেলিম ভাইয়েরা না, গ্রামের সকলেই এই একই কাজটা করত। যাই হোক, গাইবান্ধা জেলার নাকাইহাট, এটা হয়তো যারা গাইবান্ধা জেলায় থাকি তারা অনেকেই চিনতে পারবো মনে করি আমি। প্রিয় লিসেনার্স, তো সেই নাকাইহাটে প্রত্যেক শনিবার করে একটি করে বাজার বসতো। সেই বাজারে সেলিম ভাই তার ফ্যামিলির জন্য বাজার করে নিয়ে আসতো প্রত্যেক শনিবার করে। যাই হোক, 2005 সালে যে কোনো একটা শনিবারের দিনে তো সেলিম ভাই বাজার করতে যায়। তো তিনি বাজারে যায়, এবং সেই সময়টা ছিল যখন সেলিম ভাই বাজারে যায়, তখনকার সময়টা ছিল মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে আগে সেলিম ভাই ওই নাকাইহাট বাজারে চলে গিয়েছিল। তো সেই নাকাইহাট বাজারে চলে যাওয়ার পর তার এক সপ্তাহের বাজার তিনি করেন, এবং সেখানে তিনি নিয়েছিল কিছু কাঁচা মাছ এবং কিছু শুটকি মাছ তার ব্যাগে নিয়েছিল, এবং বাদবাকি আরও অনেক জিনিস কিনেছিল, সেগুলোও তিনি নিয়েছিল যেটা তাদের প্রয়োজন ছিল। দেখা যায় যে সেলিম ভাইয়ের বাজার করতে করতে রাত 10টা পার হয়ে যায়। প্রিয় লিসেনার্স, সেই সময় রাত 10টা মানে অনেক রাত, এটা আমরা অনেকে হয়তো জানি যে গ্রামে আগেরকার দিনে রাত 10টা মানে পুরো মাঝরাতের মতো মনে হতো। এখন তো প্রত্যেকটা এলাকায় কারেন্ট আছে এবং বাতি আছে প্রত্যেকটা রাস্তায়, তো আগে নাকি ওই রকম ছিল না। প্রিয় লিসেনার্স, যাই হোক,
তো ওই সেলিম ভাই নাকাইহাট বাজারে বাজার করে। বাজার করার পর এইবার তো তার বাড়িতে ফেরার পালা। তো আমি কিন্তু আগেই বলে নিয়েছি তার ব্যাগে কিছু কাঁচা মাছ এবং শুটকি ছিল, এবং আগে ওই রকম গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে তাদেরকে বাড়ি যেতে হতো। যেহেতু সেলিম ভাইয়ের বাজার করতে করতে প্রায় বেশ রাত হয়ে গিয়েছিল, সেই কারণে তাকে একাই আসতে হবে। তাদের গ্রামের আরও অনেক লোকজন ছিল সেখানে, তারা আগেই বাজার করে বাড়িতে চলে গিয়েছিল। তো সেলিম ভাই তবুও একটু বাজারের চারপাশে দেখাদেখি করে, যদি একটি সাথী পেত বাড়িতে যাওয়ার জন্য তাহলে হয়তো তার সাথেই আর কি ওই সেলিম ভাই যেত। কিন্তু তিনি দেখে যে তাদের বাড়ির আশেপাশের কেউ ওই বাজারে নেই। সেলিম ভাই এটা খুঁজে দেখে। তো খুঁজে দেখার পর সেলিম ভাই ভাবে যে যাই হোক, এখন তো আমাকে একাই যেতে হবে, কিছু তো করার নেই। যাই হোক, সেলিম ভাই সেই বাজারের ব্যাগ নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। প্রিয় লিসেনার্স, তো সেলিম ভাই যে রাস্তা দিয়ে তাদের বাড়িতে যাবে সেই রাস্তাটির একটু বর্ণনা দিয়ে নেই, তাহলে আপনাদের ঘটনাটি বুঝতে সুবিধা হবে। প্রিয় লিসেনার্স, তো সেলিম ভাইদের বাড়িতে যাওয়ার পথে প্রথমেই একটি ভয়ঙ্কর বাঁধঝাড় পড়ে। তো ওই বাঁধঝাড়টা ক্রস করে আপনার একটি বিশাল বড় বড়ই গাছ পড়ে। ওই 2005 সালের কথা আর কি, একটি বড়ই গাছ পড়ে। তো ওই বড়ই গাছটা পার হলে ছোট্ট একটি ব্রিজ পড়তো, এবং এই তিনটি জায়গায় বেশ ভয়ানক। এইটা কিন্তু ওই সেলিম ভাই জানতো, কারণ রাত্রেবেলা ওই রাস্তা দিয়ে একাই যদি কেউ যেত তাহলে তার সাথে কিছু না কিছু ঘটনা ঘটতো। এটা একদম শিওর ছিল সেই সময় যে রাত্রেবেলা কেউ একাই ওই ব্রিজের কাছ দিয়ে গেলে অনেক ঘটনাই ঘটতো। তো সেলিম ভাই কী করে, তিনি ওই নাকাইহাট বাজার থেকে বাজার করে একাই একাই পায়ে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। তো পুরোপুরি রাস্তা একটু ভালোভাবে আসে। যখন সেলিম ভাই ওই বাঁধঝাড়টার কাছে আসে, যে বাঁধঝাড়টার কথা আমি একটু আগেই বললাম, তো ওই বাঁধঝাড়টার কাছে যখন সেলিম ভাই আসে, আসার পর সেলিম ভাই একটি গরম বাতাস অনুভব করে। সেলিম ভাই বুঝতে পারে যে তার শরীরের সাথে লেগে একটা গরম বাতাস চলে গেল। আর সেলিম ভাই কিন্তু একটু বেশি ভয় পেতেন ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে। একাই যদি দিনের বেলাও যেত তাহলে ওই সেলিম ভাই তবুও একটু একটু ভয় পেত, তিনি একটু ভীতু টাইপের ছিল। যাই হোক, সেলিম ভাই যখন ওই বাঁধঝাড়টার কাছে আসে তখন তার শরীরে একটা হালকা গরম বাতাস লাগে। তো সেলিম ভাই সাথে সাথে চারদিক দেখে যে কি এরকম একটা গরম বাতাস আমার শরীরের সাথে কেন লেগে গেল। যাই হোক, সেলিম ভাই সিগারেট খেত সেই সময়। তো তিনি সাথে সাথে পকেট থেকে একটি সিগারেট বের করে তিনি ওই সিগারেট টানতে টানতে ওই বাঁধঝাড়টা পার হয়। তো ওই বাঁধঝাড়টায় আর কোনো ঘটনা ঘটেনি। তো পুরো বাঁধঝাড়টা সেলিম ভাই পার হয়ে আসে এবং তার হাতে সিগারেট ছিল। যাই হোক, সেলিম ভাই যখন সিগারেট খেতে খেতে ওই বাঁধঝাড়টা পার হয়ে, যে বড়ই গাছটার কথা আমি বলেছিলাম, সেলিম ভাই যখন ওই বড়ই গাছটার ওখানে আসে, আসার পর সেলিম ভাইয়ের সিগারেটটি শেষ হয়ে যায়। তখন তিনি আর কি করবে, সিগারেট যেহেতু শেষ হয়ে গেছে, তো তিনি সেই আগুনটা জমি ক্ষেতের ভিতরে ছুঁড়ে মারে এবং আস্তে আস্তে হাঁটতে থাকে। প্রিয় লিসেনার্স, সেলিম ভাই যখন ওই বড়ই গাছটা থেকে 2-1 পা একটু সামনে যায়, সামনে যাওয়ার পর তো সেলিম ভাই হঠাৎ করেই শুনতে পারে, যদি লাঠিতে ভর দিয়ে বা লাঠি নিয়ে কেউ যদি বৃদ্ধ, বা আমরা অনেকেই আওয়াজটার সাথে পরিচিত, যদি কোনো বৃদ্ধ লাঠি নিয়ে আসতো তাহলে একটা কিন্তু খট খট এরকম একটা শব্দ হতো, খটখট একটা শব্দ হতো। এবং ওই আওয়াজটি আর কি ওই সেলিম ভাই পায়, ওই বড়ই গাছটা একটু পার হয়ে ওই খটখট শব্দটা পায়, এবং সেলিম ভাই বুঝতে পারে যে কেউ একজন তার পিছনে লাঠি ভর দিয়ে আসতেছে। ওই আওয়াজটা শুনেই
সেলিম ভাই বুঝতে পেরেছিল। তো সেলিম ভাই সাথে সাথে পিছনে তাকানোর পর যেটা দেখতে পায় সেলিম ভাই, তিনি দেখতে পায় যে সাদা ধপধপে একটি শাড়ি পরা একটি বৃদ্ধ মহিলা, এবং ওই বৃদ্ধ মহিলার বয়স প্রায় 200 বছর হবে এরকম একটা অবস্থা। সেই বৃদ্ধ মহিলার চেহারা এতটাই একদম বৃদ্ধ ছিল। সেলিম ভাই পিছনে তাকিয়ে দেখে যে সেই মহিলার বয়স প্রায় 200 বছর হবে, কারণ তিনি দেখতে পায় যে তার শরীরের যে চামড়াগুলো সেগুলো একদম ঝুলে গেছে এবং চেহারার অবস্থাও বেশি একটা ভালো না, এবং লাঠিতে ভর দিয়ে অনেক আস্তে আস্তে হাঁটতেছিল। সেলিম ভাই কিন্তু এটা দেখতে পাচ্ছে, তার দিকেই সেই বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে তার দিকে আসতেছে। তো সেলিম ভাই তখন ভয় না পেয়ে একটু হলেও সাহস পায়, এবং সেলিম ভাই ভাবতে থাকে যে একটি মহিলা তো পেয়েছি, বৃদ্ধ হোক এলা যাই হোক, তো একটি মহিলাকে পেয়েছি, সেই মহিলা তো এদিকে আসতেছে, হয়তো সামনে যাবে, তো আমি সেই বৃদ্ধ মহিলার সাথেই যাই, দেখি যেতে পারি কি না। তো সেলিম ভাই ওখানে দাঁড় হয়ে থাকে। যখন ওই বৃদ্ধ মহিলা সেলিম ভাইয়ের কাছে আসে, তখন সেলিম ভাই ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে যে, কি গো দাদি, তুমি কোন বাড়ির, কোথায় যাচ্ছ এত রাত্রের বেলা এই লাঠিতে ভর করে? আর তোমার কাছে তো কোনো টর্চ লাইটও নাই, তুমি এই অন্ধকারে কিভাবে যাচ্ছ? আমি তো যেতে পাচ্ছি না, আমি তো অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, তোমার তো বয়স অনেক বেশি, তাহলে তুমি কিভাবে আসতেছো বা এই রাস্তা দিয়ে যাচ্ছ? এই প্রশ্নটা আর কি সেলিম ভাই ওই বৃদ্ধ মহিলাকে বলে। কিন্তু ওই বৃদ্ধ মহিলা তার কথার কোনো জবাব দিচ্ছিল না, শুধু আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে একটি খটখট শব্দ করে ওই সেলিম ভাইয়ের দিকেই আসতেছে। তো সেলিম ভাই তখন ভাবে যে হয়তো বয়স হয়ে গেছে, এত কথা বললাম, একটা কথারও প্রশ্নের উত্তর দিল না, বয়স হয়ে গেছে, এখন হয়তো কানেও কম শোনে। তো যাই হোক, সেলিম ভাই ওই বড় গাছটা একটু পার হয়ে ওখানে দাঁড় হয়ে থাকে। তো এক পর্যায়ে ওই বৃদ্ধ মহিলা আস্তে আস্তে সেলিম ভাইকে ক্রস করতে থাকে। তো সেলিম ভাই ভয় না পেয়ে ওই বৃদ্ধ মহিলার পাশে গিয়ে হাঁটতে থাকে, ওই ব্রিজের উদ্দেশ্যে হাঁটতে থাকে, যে দেখি ওই বৃদ্ধ মহিলা কত দূর যায়। এবং তখন নাকি সেলিম ভাইয়ের ভিতরে একটা অন্যরকম সাহস ছিল যে একজনকে তিনি পেয়েছে, তার সাথে এই রাস্তাটুকু তিনি পার হতে পারবে, এই ভেবে সেলিম ভাই অনেকটা খুশি ছিল। যাই হোক, ওই বৃদ্ধ মহিলা এবং সেলিম ভাই আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন ওই ব্রিজের কাছে যায়, ব্রিজটাতে এখনও ওঠেনি, ব্রিজটা প্রায় 15-20 হাত দূরে, এরম একটা দূরত্বের ভিতরে যখন যায় ওই বৃদ্ধ মহিলাটি এবং সেলিম ভাই, তো ওখানে যাওয়ার সাথে সাথে সেই বৃদ্ধ মহিলাটি সেলিম ভাইয়ের যে বাজারের ব্যাগ ছিল সেই বাজারের ব্যাগ টেনে ধরে, এবং ওই বৃদ্ধ মহিলা অনেক কর্কশ কণ্ঠে ওই সেলিম ভাইকে জিজ্ঞেস করে যে তোর ব্যাগে কিন্তু কিছু শুটকি মাছ এবং কাঁচা মাছ আছে, তো যে কোনো এক প্রকার মাছ আমাকে দিয়ে যা, আমি খাবো। তো সেলিম ভাইয়ের তখন ভাবে যে দুরু, আমি বাজার থেকে এত টাকা দিয়ে মাছ কিনে আনলাম, এখন আমি এই বৃদ্ধ মহিলাকে কেন দিব? সেলিম ভাই আর কি এটা মনে মনে ভাবে। সেলিম ভাই তখন আরও ভাবে যে আমার ব্যাগে শুটকি মাছ আছে এবং কাঁচা মাছ আছে, এগুলো এই বৃদ্ধ মহিলা তাহলে কিভাবে জানলো? সেলিম ভাই তখন হালকা একটু বুঝতে পারে যে তাহলে কি আমি আবার অন্য কিছুর পাল্লায় পড়লাম না তো। তো সেলিম ভাই ভাবে যে যাই হোক, আমি শুটকি মাছ এবং কাঁচা মাছ এই বৃদ্ধ মহিলাকে দিব না, দেখি কি হয়। তো সেলিম ভাই তখন সাথে সাথে ওই বৃদ্ধ মহিলাকে বলে যে না, আমি এই মাছ দিতে পারবো না, আমি এই মাছ বাড়ির জন্য কিনেছি। সেলিম ভাই এইটা ওই বৃদ্ধ মহিলাকে বলে। যখনই সেলিম ভাই নিজে না করে দেয় ওই বৃদ্ধ মহিলাকে যে মাছ
দেওয়া যাবে না কোনোভাবেই। সাথে সাথে ওই বৃদ্ধ মহিলাটি সেলিম ভাইয়ের যে বাজারের ব্যাগ, সেই বাজারের ব্যাগটি টেনে ধরে এবং সেলিম ভাইয়ের হাত থেকে ওই বৃদ্ধ মহিলাটি বাজারের ব্যাগটি টেনে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেলিম ভাইও একটু শক্তি খাটায় যে তিনি কোনোভাবেই ওই ব্যাগটি ওই বৃদ্ধ মহিলাকে দিবে না। যাই হোক, তখন সেলিম ভাই ভালো করে যখন ওই বৃদ্ধ মহিলার হাতের দিকে তাকায়, যে হাতটি দিয়ে ওই বৃদ্ধ মহিলা বাজারের ব্যাগটি টেনে ধরেছিল বা নেওয়ার চেষ্টা করতেছে, যখনই সেলিম ভাই ওই বৃদ্ধ মহিলার হাতের দিকে তাকায়, তখন সেলিম ভাই যে ভয়ঙ্কর জিনিসটা দেখতে পারে, সেলিম ভাই দেখতে পারে যে ওই বৃদ্ধ মহিলা হাত দিয়ে ঠিকই ব্যাগ ধরেছে, কিন্তু তার হাতে মাত্র 2টি আঙ্গুল এবং আর কোনো আঙ্গুল নেই। মাঝখানে 2টি আঙ্গুল এবং ওই আঙ্গুল দুটি অনেক লম্বা। এইটা দেখার পর সেলিম ভাই কিছু দোয়া দৌলত জানতো, কিন্তু তিনি যখন দোয়া দৌলত পড়া শুরু করে দেয়, তো ওই বৃদ্ধ মহিলাটি তার থেকে একটু দূরে চলে যায়। যখনই আবার দোয়া দৌলত পড়া বন্ধ করে, আবারও এসে তার ওই ব্যাগ টেনে ধরে। যাই হোক, তো এইভাবে বেশ অনেকক্ষণ কেটে যায়। ওখানে সেলিম ভাই দোয়া দৌলত পড়তে থাকে এবং ওই বৃদ্ধ মহিলার কাছ থেকে বাঁচার চেষ্টা করে। এরকম প্রায় অনেকক্ষণ কেটে যাওয়ার পর সেলিম ভাই হঠাৎ করেই 3 থেকে 4 বছরের শিশুর একটি হাসির আওয়াজ পায়। ওই রাত্রেবেলায় সেলিম ভাই যখন ওই বৃদ্ধ মহিলাটির সাথে ধস্তাধস্তি করতেছিল বাঁচার জন্য, তখনই সেলিম ভাই 3 থেকে 4 বছরের শিশুর একটি হাসির আওয়াজ পাচ্ছিল। তো সেলিম ভাই যখন পিছনে বা ওই বড়ই গাছের ওই দিকে তাকানোর পর সেলিম ভাই দেখতে পারে যে বয়স 3 থেকে 4 বছরের মতো হবে একটি বাচ্চা শিশু তাদের দিকেই আসতেছে এবং ওই বাচ্চা শিশুর শরীরে কোনো কাপড় নেই, একদম উলঙ্গ একটি বাচ্চা শিশু হাসতে হাসতে ওই সেলিম ভাইদের দিকেই আসতেছিল। তো ওই বাচ্চাটি যখন তাদের দিকে আসতেছিল, তো যে বৃদ্ধ মহিলাটি সেলিম ভাইয়ের ব্যাগ ধরেছিল, ওই ব্যাগটি ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর ওই বৃদ্ধ মহিলা হেঁটে হেঁটে ওই ব্রিজের তলে চলে যায়। ব্রিজের তলে যে ফাঁকা একটু জায়গা থাকে, সেই ব্রিজের তলে ওই বৃদ্ধ মহিলাটি হাঁটতে হাঁটতে চলে যায় ওই বাচ্চা শিশুটাকে দেখে। তো সেলিম ভাই ভাবে যে এটা আসলেই কোনো বাচ্চা নাকি অন্য কিছু, এবং ওই বাচ্চাটিকে দেখে এই বৃদ্ধ মহিলা বা এই বৃদ্ধ ভয়ঙ্কর যে জিনিসটা, এটা কেন চলে গেল। তো সেলিম ভাই ওইভাবে ওখান থেকে বাঁচার জন্য সেলিম ভাই ওই ব্রিজটার উপর দৌড় দেয় বা ব্রিজটা পার হবে, কিন্তু সেলিম ভাই যে তার শরীরের পুরো শক্তি দিয়ে দৌড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু তিনি কোনোভাবেই সামনের দিকে যেতে পারছিল না। মনে হচ্ছে যে তিনি একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, কিন্তু তার শরীরের যে শক্তিটুকু তিনি পায়ে কাজে লাগিয়েছে, তার কোনো কাজই হচ্ছে না। যাই হোক, তিনি ওই ব্রিজটুকু পার হওয়ার জন্য অনেকটা চেষ্টা করে, কিন্তু সেলিম ভাই পারছিল না ব্রিজটুকু পার হতে, কারণ তার পায়ে চলতেছিল না। তো এক পর্যায়ে ওই যে বাচ্চা শিশুটাকে দেখেছিল সেলিম ভাই, ওই বাচ্চা শিশুটি এক পর্যায়ে গিয়ে সেলিম ভাইয়ের সামনে এসে দাঁড় হয়। সেলিম ভাই যখন ওই বাচ্চা শিশুটাকে তার সামন থেকে দেখতে পাচ্ছিল সামনাসামনি, তো সেলিম ভাই দেখতে পারে যে ওই বাচ্চা শিশুটির যে চোখগুলো অনেকটা বড়, সাধারণ যে চোখ ওই রকম কোনো চোখ না, অনেক বড় বড় চোখ। মনে হচ্ছে মুখের ভিতরে বিশাল বড় 2টি চোখ এবং লাল টকটকে। তিনি এটা দেখে তো বুঝতে পারে যে এটা কোনো স্বাভাবিক বাচ্চা না বা এটা কোনো মানুষ না, এটাও
অন্য কিছু। তো ওই সেলিম ভাই তখন ভাবে যদি এই বাচ্চাটা এই বাজারের ব্যাগ চায় তাহলে তিনি তাকে দিয়ে দিবে, কারণ ওই বাচ্চাটা দেখতে এতটাই ভয়ানক ছিল। সেলিম ভাই যে ওখানে স্ট্রংভাবে দাঁড়িয়েছিল এটাই তার ভাগ্য মনে হচ্ছে। যাই হোক, সেলিম ভাই ওই বাচ্চাটাকে দেখে ভীষণ ভয় পায় এবং থরথর করে কাঁপতে থাকে। সেলিম ভাই ওই বৃদ্ধ মহিলাটাকে দেখে যেটুকু ভয় পায়নি তিনি, এই বাচ্চাটাকে দেখে তার থেকে দ্বিগুণ ভয় তিনি পাচ্ছে, কারণ এতটাই ভয়ঙ্কর ছিল ওই বাচ্চা শিশুটির। যাই হোক, ওই বাচ্চা শিশুটি তার সামনে এসে কি করে, সেলিম ভাইয়ের গলার ভিতরে ধরে মাটি থেকে তাকে অনেক উপরে, শূন্যের উপরে তোলে। তো তোলার পর সেলিম ভাই তো বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছিল এবং দোয়া দৌলত মনে মনে পড়তেছিল, কিন্তু কোনো কাজই হচ্ছিল না। সেলিম ভাই যখন ভালো করে দেখে ওই বাচ্চাটার দিকে, সেলিম ভাই দেখতে পারে ওই বাচ্চাটা মাটিতেই দাঁড় হয়ে আছে ঠিকই, কিন্তু তার হাতটা অনেকটা লম্বা হয়ে ওই সেলিম ভাইকে শূন্যের উপর তুলেছে গলা ধরে। এটা কিন্তু কোনো একটা বাচ্চার পক্ষে কখনোই সম্ভব না যে একটি 3-4 বছরের বাচ্চা একটি যুবককে একদম তুলে ফেলবে শূন্যের উপরে, এটা কখনোই সম্ভব না। সেলিম ভাই দেখতে পাচ্ছে যে তার হাতটুকু অনেকটা লম্বা হয়ে গেছে এবং বাচ্চাটা ওই মাটিতেই দাঁড় হয়ে ছিল। যাই হোক, যখন সেলিম ভাই দেখে যে না, কোনো উপায় নেই ওই বাচ্চা শিশুটির হাত থেকে বাঁচার জন্য, তিনি তখন কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছিল না। তাকে শূন্যের উপরে গলা টিপে মারার চেষ্টা করা হয়েছিল। যাই হোক, পরবর্তীতে সেলিম ভাই বেঁচে যায়, কারণ আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখবেন ওই জিনিসটার হাতে, তাকে যেভাবে হোক বাঁচাবে মহান আল্লাহ তাআলা, আমি বলি। তো যখন ওই বাচ্চাটি ওই সেলিম ভাইকে শূন্যের উপর তুলেছিল গলা ধরে, তো এর কিছুক্ষণ পরেই একটি লোক সাইকেল নিয়ে এবং একটি টর্চ লাইট নিয়ে সেদিকেই আসতেছিলেন। ওই বাজার থেকেই, নাকাইহাট বাজার থেকেই সাইকেল এবং টর্চ লাইট নিয়ে ওই ব্রিজের দিকে আসতেছিল। সেলিম ভাই এটা না দেখলেও পরবর্তীতে বুঝতে পারে আর কি। তো আসতেছিল, আসার পর ওই যে লোকটি সাইকেল নিয়ে আসতেছিল সেই লোকটি দেখতে পারে যে সেলিম ভাই নাকি শূন্যের উপরে আর কি ভাসতেছে, এবং সেলিম ভাইয়ের যে 2 হাত, সেই 2 হাত দিয়েই সেলিম ভাই তার গলা টিপে ধরে আছে। ওই যে লোকটি সাইকেল নিয়ে এসেছিল সেই লোকটি দেখতে পারে যে তিনি নাকি শূন্যের উপরে উঠে নিজেই তার গলা চেপে ধরে আছে। যাই হোক, ওই সাইকেলওয়ালা যে লোকটি ছিল তিনি এটা দেখতে পারে। তো তার হাতে যে টর্চ লাইটটি ছিল সেই টর্চ লাইটটি দিয়ে সেলিম ভাইকে সজোরে একটি আঘাত করে, মানে ছুঁড়ে মারে টর্চ লাইটটি সেলিম ভাইয়ের দিকে। তো সেলিম ভাই সাথে সাথে একদম মাটিতে পড়ে যায়, অনেক জোরে উপর থেকে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পর ওই লোকটি অনেক কিছু জানতো, একটু কবিরাজ টাইপের হয়তো ছিল। সাথে সাথে সেলিম ভাইয়ের কাছে যায়, যাওয়ার পর সেলিম ভাইকে ধরে বসে এবং ওই লোকটি সেলিম ভাইকে অনেক আর কি ঝাড়ফুঁক করে। সেখানেই ঝাড়ফুঁক করার পর সেলিম ভাই একটু সুস্থ হয়। সুস্থ হওয়ার পর সেলিম ভাই যখন ওই লোকটির সাথে বাড়িতে যাবে, তখনই পিছন থেকে একাই সেলিম ভাই একটি আওয়াজ শুনতে পায়, গায়েবী আওয়াজ, যে আজকের মতো তুই বেঁচে গেলি শুধুমাত্র ওর কারণে। যদি আর কখনো একাই তোকে এই রাস্তায় আমি পাই তাহলে তোকে সেই দিন মেরেই ফেলবো, আজকে তুই বেঁচে গেলি। তো এই এতটুকু আর কি আওয়াজ সেলিম ভাই পায়। তো ওই লোকটির জন্য সেই দিন সেলিম ভাই বেঁচে যায়। পরবর্তীতে ওই লোকটি সেলিম ভাইকে একদম তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। তো পরবর্তীতে আর সেলিম ভাইয়ের সাথে কিছু ঘটেনি, কিন্তু সেলিম ভাই কখনোই একাই আর ওই পথ দিয়ে যাওয়া আসা করেনি রাত্রেবেলা। যদিও তিনি রাত্রেবেলা ওই পথ দিয়ে যেতে হতো,
তিনি কারো সাথে চলে যেতেন বা কারো সাথে চলে আসতেন, একাই কখনো ওই ব্রিজের রাস্তা দিয়ে আসতো না। প্রিয় লিসেনার্স, তো এই ছিল ওই ব্রিজকে কেন্দ্র করে ঘটনাটি। প্রিয় লিসেনার্স, তো আরও একটি ঘটনা আছে, ছোট্ট একটি ঘটনা ওই ব্রিজকেই কেন্দ্র করে। এই ঘটনাটি পলাশ ভাইয়ের আন্টির সাথে ঘটে যাওয়া, পলাশ ভাইয়ের আন্টির সাথেই ঘটে যাওয়া, একদম তার আপন আন্টির সাথে পলাশ ভাই যে ঘটনাটি শেয়ার করেছে। তো এই ঘটনাটিও ওই একই ব্রিজকে কেন্দ্র করে, কিন্তু পলাশ ভাইয়ের আন্টির সাথে ঘটে যাওয়া। প্রিয় লিসেনার্স, তো পলাশ ভাইদের বাড়িটা ওই ব্রিজ থেকে কিছুটা দূরে, পায়ে হেঁটে গেলে 3-4 মিনিট সময় লাগে। এবং পলাশ ভাইদের আন্টির আর কি ওখানে একটি জমি ছিল ওই ব্রিজের সাথেই, মানে ব্রিজ থেকে কিছুটা দূরে একটি জমি ছিল, সেই জমিতে তারা ওই ফসল ফলাইতো আর কি। এবং পলাশ ভাইয়ের আন্টিরা যে বাজারটার কথা এর আগের ঘটনাটি আমি বলেছি, যেখানে ওই সেলিম ভাই তার শরীরে বাতাস পেয়েছিল, যারা ঘটনাটি শুনেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে কোন বাজারটির কথা আমি বলতেছি। তো ওই বাজারের তল দিয়ে আর কি পলাশ ভাইয়ের আন্টিরা সবসময় চলাচল করত। প্রিয় লিসেনার্স, তো ওই ব্রিজের কাছাকাছি বা ব্রিজ থেকে একটু দূরে যে জমিটি ছিল পলাশ ভাইয়ের আন্টিদের, তো সেই আন্টিদের জমিতে তারা সেই সময় নাকি আপনার শশা করেছিল, কিন্তু শশা অনেক বড় বড় হয়েছিল। তো পলাশ ভাইয়ের আন্টি একদিন শশা দেখতে গিয়েছিল, কারণ যে সময়টাতে গিয়েছিল সন্ধ্যার আগে আগে, তো সেই সময়টা নাকি সেখানে চুরি হতো বা মানুষ শশা ছিঁড়ে নিয়ে যেত, এরকম পাহারা দেওয়ার জন্য পলাশ ভাইয়ের আন্টি তো সেই শশা খেতে যায়। যাওয়ার পর পলাশ ভাইয়ের আন্টি জমির চারদিক দিয়ে একটু ঘোরাঘুরি করে, দেখে যে শশা কত বড় হয়েছে, কি আসে বিষয়, বা জমিতে যেগুলো চেক দেওয়া দরকার ছিল সেগুলো দিচ্ছিল। একটু আমি বলি, মাগরিবের নামাজের আগে আগে আর কি ঘটনাটি ঘটে যাওয়া। তো তখন ওই পলাশ ভাইয়ের আন্টি ভীষণ অবাক হয় যে তিনি দেখতে পায় আশেপাশে সেই দিন নাকি কোনো লোকই ছিল না, কারণ এর আগে ওই জমিতে চেক দিতে গেলে বা পাহারা দিতে গেলে অনেকেই থাকতো, কিন্তু সেই দিন নাকি কেউ ছিল না। পুরো একদম যে বিলটা ছিল একদম পুরো ফাঁকা, একটি লোকও সেখানে ছিল না। যাই হোক, তিনি ওই শশা ক্ষেত ভালো করে চেক দিয়ে যখন বাড়িতে আসবে, তখনই ওই পলাশ ভাইয়ের আন্টি দেখতে পায় যে ব্রিজটার ঘটনা এর আগে আমি শেয়ার করলাম। তো সেই ব্রিজের তল থেকে একটি কালো কুচকুচের লোক বের হয়ে ওই শশা ক্ষেতের দিকেই আসতেছিল। দূর থেকে এইটা ওই পলাশ ভাইয়ের আন্টি দেখতে পারে। তো পলাশ ভাইয়ের আন্টি দেখে বলে যে ব্রিজের তল দিয়ে এটা আবার কে বের হলো, এত কালো কেন, আবার কোনো চোর না তো, যদি আবার শশা চুরি করতে আসে। তো পলাশ ভাইয়ের আন্টি একটু দূরে গিয়ে দাঁড় হয়ে থাকে, এবং পলাশ ভাইয়ের আন্টি আরও ভেবেছিল যে ওই লোকটি হচ্ছে তাদের যে শশা ক্ষেত, তো ওই শশা ক্ষেতের দিকেই যাচ্ছিল। একটু আর কি সন্দেহ হয় ওই লোকটাকে দেখে ওই পলাশ ভাইয়ের আন্টির, কিন্তু ওই লোকটা যে মানুষ ছিল না সেটা তিনি বুঝতে পারে নাই তখন। যাই হোক, পরবর্তীতে পলাশ ভাইয়ের আন্টি দেখতে পারে ওই লোকটি তাদের শশা ক্ষেতের ওই দিকেই যাচ্ছে। যখন ওই কালো কুচকুচে লোকটি পলাশ ভাইয়ের আন্টির বেশ কিছুটা কাছাকাছি যায় এবং তিনি ভালোভাবে যখন চেহারাটা দেখতে পারে, তখন পলাশ ভাইয়ের আন্টি যে জিনিসটা দেখে যে তার পুরো শরীর রক্তে মাখা এবং দাঁতগুলো অনেক বড় বড়, মুখ দিয়ে দাঁতগুলো বের হয়ে যাচ্ছে ঠোঁটের উপর দিয়ে, এতটাই বড় বড় ছিল ওই কালো কুচকুচে লোকটির। এবং পলাশ ভাইয়ের আন্টি এতটুকু বুঝতে পারে যে কিছু হয়তো কাঁচা মাংস বা কাঁচা যে হাঁস মুরগি যাই হোক, এগুলো যদি আমরা কাঁচাই খেয়ে থাকি তাহলে আমাদের মুখের কীরকম অবস্থা হবে, কীরকম রক্ত লেগে থাকবে। তো ওই পলাশ ভাইয়ের আন্টি
ওইটা বুঝতে পারে যে ওই লোকটির মুখে একদম রক্তাক্ত, মুখে রক্ত দিয়ে ভরা, মনে হচ্ছে তাজা কোনো রক্ত জাতীয় জিনিস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে বের হয়েছে ওই ব্রিজের তল থেকে। এইটা যখন ওই পলাশ ভাইয়ের আন্টি দেখে, তিনি ভীষণ ভয় পেয়ে এক চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়াতে শুরু করে। প্রিয় লিসেনার্স, তিনি বেঁচে যেতে পারতো, কিন্তু তিনি বাঁচে নাই। আমি বলি, তিনি যখন দৌড়াচ্ছিল, এবং আমি আগেই বলেছি ওই বাঁধঝাড়ের নিচ দিয়ে আর কি যাওয়া আসা করতো তারা সব সময়। তো পলাশ ভাইয়ের আন্টি যখন ওই বাঁধঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিল এবং তার চুলগুলো ছেড়ে দেওয়া ছিল, যখন দৌড়াচ্ছিল ওই বাঁধঝাড়ের নিচ দিয়ে পলাশ ভাইয়ের আন্টি, তো কোনো একটা অদৃশ্য শক্তি বা কোনো একটা অদৃশ্য কিছু পলাশ ভাইয়ের আন্টির চুলের মুঠিগুলো ধরে তাকে শূন্যের উপরে তোলে। শূন্যের উপরে তুলে অনেক জোরে আবার মাটিতে ছুঁড়ে মারে। ওই চুলের মুঠি ধরে মাটিতে আবার ছুঁড়ে মারে। তো মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে এমন একটি চিৎকার দেয় ওই পলাশ ভাইয়ের আন্টি। তো আশেপাশে যে লোকজন ছিল, বাড়িঘর ছিল, সেখান থেকে অনেক লোক ছুটে আসে, এবং কাছাকাছি কিন্তু কোনো বাড়িঘর ছিল না। ওখান থেকে প্রায় 10 মিনিটের পায়ে হেঁটে যাওয়া লাগে, এরকম মানে সময় লাগে বাড়িঘর পেতে তো ওই বাজার থেকে। কিন্তু পলাশ ভাইয়ের আন্টি এতটা জোরে চিৎকার দিয়েছিল, তো সেখান পর্যন্ত তার চিৎকারের আওয়াজ চলে যায়। তো সাথে সাথে অনেক লোক সেখানে আসে। আসার পর দেখে যে পলাশ ভাইয়ের আন্টি সেখানে পড়ে আছে। তো তাকে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর সেই দিন তিনি কিছুটা একটু সুস্থ হয়। সুস্থ হওয়ার পর তিনি ঘটনাটা সবাইকে বলে যে তার সাথে কি ঘটেছে। ঘটনাটা বলার পর 2 থেকে 3 দিন তার শরীরে প্রচণ্ড জ্বর ছিল, এবং 4 দিনের মাথায় তার শরীরে আরও জ্বর চলে আসে। এত যে ডাক্তার দেখানো হয়েছিল, কবিরাজ দেখানো হয়েছিল, কিন্তু তার কোনো জ্বর ঠিক করতে পারছিল না কোনো ডাক্তারই। অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছিল সেই 2-3 দিনে, অনেক কবিরাজ দেখানো হয়েছিল, কিন্তু কোনো ডাক্তার তার ওই চিকিৎসা করতে পারেনি বা সমাধান দিতে পারেনি। প্রিয় লিসেনার্স, 3 থেকে 4 দিন বা 5 দিনের মাথায় পলাশ ভাইয়ের আন্টি মারা যায়। প্রিয় লিসেনার্স, তো এই দুঃখজনক ঘটনাটি আর কি পলাশ ভাইয়ের আন্টির সাথে ঘটে। প্রিয় লিসেনার্স, তো এই ছিল আসলে ঘটনাটি। এটি পলাশ ভাইয়ের আন্টির সাথে ঘটে যাওয়া, একই ওই ব্রিজের কাছে, একই ওই বাঁধঝাড়ের কাছে, এবং এর আগে যে ঘটনাটি প্রথমে আমি শেয়ার করেছি, তো ওই ঘটনাটিও কিন্তু ওই একই ব্রিজ, একই বাঁধঝাড়, একই স্থানে এই ঘটনা দুইটি ঘটে যাওয়া। প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি আমি এখনই শেয়ার করলাম পলাশ ভাইয়ের আন্টি, এটি পলাশ ভাইয়ের আপন আন্টি হয়। এবং প্রথমেই যে ঘটনাটি সেলিম ভাইয়ের আমি শেয়ার করেছি, সেই সেলিম ভাই আর কি গ্রাম সম্পর্কে পলাশ ভাইয়ের ভাই হয়, বা যাই হোক যে কোনো একটা আত্মীয় বা এরকম কিছু একটা হয় আর কি গ্রাম সম্পর্কে। প্রিয় লিসেনার্স, তো এই ছিল মূলত পলাশ ভাইয়ের ব্রিজের ঘটনাটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমরা যারা পলাশ ভাইয়ের ঘটনাগুলো শুনি তারা কিন্তু অবশ্যই বুঝতে পারি যে পলাশ ভাইয়ের ঘটনাগুলো কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। অনেক সুন্দর সুন্দর ঘটনা পলাশ ভাই আমাদের সাথে শেয়ার করে থাকে। প্রিয় লিসেনার্স, তো পলাশ ভাইয়ের কাছে আরও অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলোও আমরা আস্তে আস্তে শুনবো। সেই সময়টুকু পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু আমি পলাশ ভাইয়ের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় লিসেনার, যারা আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তারা কিন্তু 2টি উপায়ে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারবেন। এক হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর এক হচ্ছে ইমেল করে। তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01819193369, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূতের খোঁজে 893@gmail.com।
প্রিয় লিসেনার্স, তো এই দুটি উপায়ে কিন্তু আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। আমি অভি ছিলাম আপনাদের সাথে। সবাইকে আসসালামু আলাইকুম।